আমরা প্রথম পাঠে ভারতের সংবিধানের মৌলিক অধিকারগুলি পড়েছি, যে আমাদের কী কী মৌলিক অধিকার আছে এবং মৌলিক অধিকারগুলি যে আমাদের বিঘ্ন হয় কি করব আজকে এটা জানব। এই যে আমরা ভারতের নাগরিক এবং আমাদের সকল মৌলিক অধিকার আছে এবং এই মৌলিক অধিকারগুলি যদি আমাদেরকে না দেওয়া হয় তাহলে কিভাবে সেগুলো রক্ষা করব এটাই জানব। এটা এই টপিকটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, সমস্ত চাকরি পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং সেই সঙ্গে যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রী এবং কলেজে স্টুডেন্ট তাদের ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ। এবং একজন ভারতীয় নাগরিক হলেও অবশ্যই ভিডিওটা দেখবেন, কারণ আপনার যদি মৌলিক অধিকার বিঘ্ন ঘটানো হয় তাহলে আপনি কি করবেন। আর মৌলিক অধিকার কোনগুলি এটা জানতে প্রথম পার্টটা দেখতে হবে। আমরা বলেই দিয়েছি মৌলিক অধিকার কোনগুলি, প্রথম পার্টে আলোচনা করেছি মৌলিক অধিকার কোনগুলি। আজকে আলোচনা করব মৌলিক অধিকার বিঘ্ন হলে কী হবে। তো একটা কথা বলি, অধিকার তো দুই ধরনের, একটা মৌলিক অধিকার আর একটা হচ্ছে লিগ্যাল রাইট বা আইনত অধিকার বা বৈধ অধিকার। তো মৌলিক অধিকার জিনিসটা কি আর বৈধ অধিকার কি? মৌলিক অধিকার হলো কি, এটা হচ্ছে মৌলিক অধিকার হচ্ছে এটা একটা মৌলিক অধিকার বলতে গেলে এটা হচ্ছে মেনলি জাস্টিফিকেবল, মানে সম্পূর্ণ বিচারযোগ্য। আর এই মৌলিক অধিকার যদি বিঘ্ন ঘটে তাহলে এগুলো কিন্তু সরকার ফেরত দিতে বাধ্য হবে, মানে কোর্ট বাধ্য করবে সরকারকে মৌলিক অধিকার ফেরত দিতে। আর আইনত অধিকার কি, এটা সম্পূর্ণভাবে বিচারযোগ্য নয়, আর এটা নন জুডিশিয়াল রাইট। এটা হচ্ছে কি ক্ষতিপূরণ দেওয়া হয় বিশেষভাবে। যেমন যদি একটা এক্সাম্পল দিই, সাপোজ যদি আপনার জমির ওপর মৌলিক অধিকার আছে, এবার জমির ওপর যদি মৌলিক অধিকার থাকে আর জমির ওপর দিয়ে রেল লাইন হচ্ছে, যদি কোর্টে যাই, কোর্টে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যদি যাই কেস করা হয় যে আমার জমির ওপর দিয়ে রেল লাইন হচ্ছে, আমি রেল লাইন করতে দেবো না কারণ জমি আমার মৌলিক অধিকার, তাহলে কোর্ট বাধ্য করবে সরকারকে যে ওই জমি ছেড়ে দিতে বা রেল কোম্পানিকে যেন ওই জমি না নেয় এবং জমি আপনি সম্পূর্ণ ফিরে পাবেন। এটা হচ্ছে মৌলিক অধিকার। আর যদি জমির উপর বৈধ অধিকার হয়, বর্তমান যেটা আইনত অধিকার জমির উপর মৌলিক অধিকার নেই, সেটা আমরা প্রথম পার্টে আলোচনা করেছি। জমির উপর যদি আইনত অধিকার হয় তাহলে কী হবে, জমি আপনি ফেরত পাবেন না, রেল লাইন হবে। হ্যাঁ, কোর্টে বিচার করে এটা হতে পারে আপনার জমির ক্ষতিপূরণ হিসাবে টাকা দেওয়া হতে পারে কিছু পরিমাণ বা অন্যান্য কোনো সুযোগ সুবিধা দেওয়া হতে পারে, কিন্তু কাজ বন্ধ করা যাবে না, কারণ এটা আইনত অধিকার। তো এই হচ্ছে আইনত অধিকার আর মৌলিক অধিকারের মধ্যে তফাৎ। আমরা জানি কোর্ট বা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যাব, এটা কি কোথায় আছে? তো আর্টিকেল নাম্বার 32 অনুযায়ী বলা হয়েছে, যদি আর্টিকেল 32-এ লেখা আছে যদি মৌলিক অধিকার ভঙ্গ হয়, কোনো নাগরিকের যদি মৌলিক অধিকার ভঙ্গ হয় তাহলে সে অবশ্যই সুপ্রিম কোর্টে যেতে পারে তার মৌলিক অধিকার ফিরে পাওয়ার জন্য, এবং সে পাবে। আর হাইকোর্ট 226 নম্বর ধারা অনুযায়ী মৌলিক অধিকার ভঙ্গ হলে ভারতবর্ষের যে কোনো হাইকোর্টে যেতে পারে এবং হাইকোর্ট তার মৌলিক অধিকার ফেরত দিতে বাধ্য হবে। আর সুপ্রিম কোর্টে যেতে পারে, এটা হচ্ছে 32 নম্বর ধারা অনুযায়ী, আর হাইকোর্ট যেতে পারে 226 নম্বর ধারা অনুযায়ী। এই দুটো ধারা অনুযায়ী কোর্ট তাকে ফেরত দিতে বাধ্য হবে। এবার বিষয় হলো বৃহত্তর কোনো স্বার্থে, দেশের কোনো একটা স্বার্থে বা জরুরি অবস্থায় বা বিশেষ কোনো অবস্থায় যদি মৌলিক অধিকার জরুরি অবস্থায় যদি মৌলিক অধিকারগুলি নাগরিকদের কেড়ে নেওয়া হয় তাহলে কী হবে বা কেড়ে নেওয়া কি যাবে? হ্যাঁ, বৃহত্তর কোনো স্বার্থে বা বিশেষ কোনো অবস্থায় বা জরুরি অবস্থায় মৌলিক অধিকারগুলি সরকার মানে রাষ্ট্রপতি চাইলে ফুললি সাসপেন্ড করতে পারে। কিন্তু হ্যাঁ, 20 নম্বর আর 21 নম্বর ধারা, এই দুটো ধারা কিন্তু কখনোই বাতিল করা যাবে না। এই দুটো ধারা কিন্তু সবসময় কার্যকর হবে। এটা শুধু আমাদের দেশের নাগরিকদের জন্য নয়, এটা বিদেশিদের জন্য। কোনো বিদেশি যদি ভারতবর্ষে ভ্রমণ করতে আসে তাদের ক্ষেত্রে এই ধারা প্রযোজ্য, অর্থাৎ বিদেশি নাগরিকদের ক্ষেত্রে 20 ও 21 ধারা প্রযোজ্য হবে। এটা কোনো সময় বাতিল হবে না। এই যে রাষ্ট্রপতি আমাদের মৌলিক অধিকারগুলি ক্যান্সেল করতে পারে, এটা কত নম্বর আর্টিকেল অনুযায়ী বলেছে? 359 নম্বর ধারা অনুযায়ী বলা হয়েছে। 359 নম্বর ধারায় বলা হয়েছে, জরুরি অবস্থা চলাকালীন রাষ্ট্রপতি ভারতের সংবিধানের সমস্ত মৌলিক অধিকারগুলি বাতিল করতে পারে, শুধুমাত্র 20 নম্বর এবং 21 নম্বর ধারা ছাড়া। 20 আর 21 ধারা ছাড়া সমস্ত মৌলিক অধিকারগুলি বাতিল করতে পারে রাষ্ট্রপতি। এটা 359 নম্বর বলেছে। 20 আর 21 ধারা বাতিল করতে পারেন। এবার বিষয় হলো যে হয়তো দেশের অবস্থা সেরকম খারাপ নয়, কিন্তু সরকার নিজের স্বার্থ কায়েম করার জন্য, সে হয়তো সংকীর্ণ কোনো উদ্দেশ্য প্রণীত করার জন্য বা নিজেদের স্বার্থের জন্য 359 ধারার কাজে লাগিয়ে রাষ্ট্রপতির মাধ্যমে জরুরি অবস্থা ডাকা হলো। তাহলে কী হবে আমাদের? অথচ দেশে জরুরি অবস্থা ডাকার মতো কোনো সিচুয়েশন নেই, তখন কী হবে? তাহলে তখন আমাদের সংবিধান প্রণেতারা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টকে পাওয়ার দিয়ে গেছেন, তারা এটা দেখবে। হাইকোর্ট 226 নম্বর ধারা, সুপ্রিম কোর্ট 32 নম্বর ধারা অনুযায়ী দেখবে এবং দেখে যদি তাদের মনে হয় যে রাষ্ট্রীয় শাসন জারি করার মতো পরিস্থিতি নেই তাহলে বাতিল হয়ে যাবে। হাইকোর্ট বা সুপ্রিম যে কেউ দেখতে পারে। রাজ্যের ক্ষেত্রে হলে হাইকোর্ট দেখতে পারে, এটা হাইকোর্টের ফুললি পাওয়ার। এখানে হাইকোর্ট যদি বলে যে এই রাজ্যে জরুরি অবস্থা হবে না, তো হবে না।
আর কোনোভাবেই সম্ভব নয়, হাইকোর্ট যদি বলে, কারণ এটা সংবিধান প্রণেতা তাদেরকে পাওয়ার দিয়ে গেছে এবং তারা 5টি রিট বা লেখ জারি করতে পারে। এই 5টি রিট বা লেখ জারি করতে পারে। এই 32 নম্বর ধারা বা 226 নম্বর ধারা অনুযায়ী হাইকোর্ট আর 32 নম্বর হচ্ছে সুপ্রিম কোর্ট। এই 5টি রিট বা লেখ জারির মাধ্যমে নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করে সরকার, এই বিচার ব্যবস্থা বা আমাদের পার্লামেন্ট সংবিধান প্রণেতারা। তো সুপ্রিম কোর্টের বিচারপতি, হাইকোর্টের বিচারপতি 5টি রিট বা লেখ জারি করতে পারে। এই রিট গেলে কী গেল, এগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এক নম্বর হচ্ছে হেভিয়াস কর্পাস, যা বন্দি প্রত্যক্ষীকরণ। কোনো ব্যক্তি গ্রেপ্তার করা হলে তাকে 24 ঘন্টার মধ্যে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হবে। যে 24 ঘন্টা পার হয়ে যায় তাহলে পুলিশের বিরুদ্ধে বিচার ব্যবস্থা হবে, পুলিশের বিরুদ্ধে, যে পুলিশ গ্রেপ্তার হয়েছে তার যার আন্ডারে থাকবে তার বিরুদ্ধে বিচার হবে। তাহলে 2 নম্বর হচ্ছে ম্যান্ডামাস বা পরমাদেশ। এই রিটের মাধ্যমে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের আইনি কর্তব্য পালনের আদেশ জারি করতে পারে। সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানকে আইনি কর্তব্য পালনের আদেশ জারি করতে পারে এবং তারা এই কোর্ট বাধ্য করতে পারে যে তিনি মানে সেই প্রতিষ্ঠান যেন সরকারি নির্দেশ মেনে বা সরকারের আইন অনুযায়ী যেন চলেন, আইন নির্দেশ মেনে চলেন। এটা হচ্ছে ম্যান্ডামাস বা পরমাদেশ। 3 নম্বর প্রভিশন। এটা হচ্ছে কি ঊর্ধ্ব আদালত নিম্ন আদালতকে তার সীমার মধ্যে কাজ করার নির্দেশ দিতে পারে। এটা কিন্তু আদেশ নয়, নির্দেশ দিতে পারে যে তুমি এই সীমার মধ্যে কাজ করে এটা করো না, ওটা করো না, এরকম পরামর্শ দিতে পারে। এখানে কিন্তু চাপ সৃষ্টি করতে পারে না। এটা হচ্ছে প্রভিশন বা প্রতিষেধ। আর কোয়ারেন্ট অফ অধিকার হচ্ছে একজন ব্যক্তি একটা পদে কর্মরত নেই, কর্মরত না থেকে থাকার দাবি করে এবং অন্যায়মূলক কোনো আচরণ করে, তাহলে কোর্ট তাকে কোন অধিকারে করছে এই প্রশ্ন করতে পারে, কোয়ারেন্ট কোন অধিকারে করছে, এবং তিনি যে পদে থাকবে সেই পদ থেকে তাকে পদচ্যুত করতে পারে। এটা হচ্ছে কোয়ারেন্ট বা অধিকার করছে। আর সেন্টিউরারি বা বিশেষভাবে জ্ঞাত হওয়া, এর সাথে নিম্ন আদালত কোনো মামলায় ঊর্ধ্ব আদালতের মানে নিম্ন আদালত একটা মামলায় রায় দিয়েছে, ঊর্ধ্ব আদালত চাইলে ওই রায়টা আবার পুনরায় যাচাই করতে পারে। ঊর্ধ্ব আদালত ওই কেসটা নিজ হাতে নিয়ে সেটাকে ঊর্ধ্ব আদালত দেখতে পারে এবং নতুন করে আবার নতুন করে রায় দিতে পারে, ওই রায় বাতিল হয়েছে আগের নিম্ন আদালতে দেওয়া রায়। এটা হচ্ছে সেন্টিউরারি বা বিশেষভাবে জ্ঞাত। এই হচ্ছে 5টা রিট। এই 5টা রিট জারির মাধ্যমে আমাদের সংবিধান প্রণেতারা এই 5টা রিট সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টকে দিয়ে গেছেন। এই রিটের মাধ্যমে নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করা যায়। তাই মৌলিক অধিকার কিন্তু সবসময় বাতিল করা যায় না, বিশেষ কারণ ছাড়া। সরকার চাইলেই বা রাষ্ট্রপতি চাইলেই যে রাষ্ট্রপতি শাসন জারি করে মৌলিক অধিকার কেড়ে নেব নাগরিকদের, এটা কিন্তু সম্ভব নয়। কারণ সেই জন্য হাইকোর্ট বা সুপ্রিম কোর্টকে পাওয়া দিয়েছে। আর হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কোনো পলিটিক্যাল পার্টির ফেভারে নয়। এটা একটা আমাদের গণতান্ত্রিক দেশে এটা সংবিধান মেনে চলা হয়। হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের উপর আমাদের দেশের সমস্ত নাগরিক ভরসা করতে পারি, অবশ্যই ভরসা করিও। কারণ আমরা জানি এই কোর্ট কারো ফেভারে কাজ করে না। সংবিধান যা বলে সংবিধান মেনে, সংবিধান আদর্শ মেনেই এই কোর্টে বিচার ব্যবস্থা চলে। তাই কোর্টকে ক্ষমতা দিয়ে গেছে যার সাহায্যে আমাদের মৌলিক অধিকারগুলি কোনোভাবে যাতে হারিয়ে না যায়, রক্ষা করার জন্য। তো এখানে ভিডিওটা শেষ করি।